হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। পার্ট 25 আজকে হবে। 29 আগস্ট থার্ড শিফটের পরীক্ষা এবং আজকের প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। যারা পার্ট 1 থেকে 24 দেখোনি, আমার প্লেলিস্ট রয়েছে আরআরবি সায়েন্স 2024, ওই প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখে নেবে। কারণ এই প্রত্যেকটা শিফটের যে সমস্ত প্যাটার্ন গুলো তোমরা যদি দেখে যাও, প্রত্যেকটা শিফটের যে সমস্ত প্রশ্নগুলো এসছে এবং কোন জায়গা থেকে তোমাদের পড়তে হবে এনসিইআরটি, সেটাও আমি তোমাদের বলেছি। এটা তোমাদের লাস্ট মিনিট ডোজ হবে, বিশেষ করে যারা এএলপির পরীক্ষা দিতে যাবে। আর কিছুদিনের মধ্যেই তোমাদের এএলপির পরীক্ষার দামামা কিন্তু বেজে গেছে, কিছুদিনের মধ্যেই তোমাদের এএলপি পরীক্ষা হবে, ফলে তাদের জন্য এই জায়গাগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো চলো আজকে শুরু করব। শুরু করার আগে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট একটা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ ধামাকাদার একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। সেটা হচ্ছে তোমাদের ক্লাসের শিডিউলটা আমি একটু বলে দিই। তার আগে যারা তোমার পেইড ব্যাচে রয়েছে তাদের তো সপ্তাহে 5 দিন করে বা 4 দিন করে ক্লাস যাচ্ছে, ফান্ডামেন্টাল ব্যাচ যেটা। তোমাদের এখন ক্লাসের শিডিউল হচ্ছে স্যাটারডে 9:30 তোমাদের কি ক্লাস হচ্ছে? স্যাটারডে 9:30 PM লাইভ ক্লাস হচ্ছে। কি ক্লাস হচ্ছে না, তোমাদের সায়েন্স মক টেস্ট হচ্ছে, এক্সপেক্টেড সিরিজ হচ্ছে, ঠিক আছে। 2 নম্বর তোমাদের ফ্রাইডে একটা নতুন ক্লাস সংযোজন হচ্ছে, এই ফ্রাইডে থেকে হবে, রাত 9:30 থেকে হবে, রাত 9:30 লাইভ হবে। সেটা কি হচ্ছে না, এনটিপিসি জিকে জিএস, খুব অ্যানালিটিক্যাল ক্লাস হচ্ছে এনটিপিসি জিকে জিএস। তাছাড়াও তোমাদের আরআরবি গ্রুপ ডি এর যে 99 শিফটের যে ক্লাস, যেটা আজকে হচ্ছে তার 26, 27 এরকম করে করে 99 পর্যন্ত চলবে, সেটাও হচ্ছে। 4 নম্বর যেটা, এটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, তোমাদের এবার এনসিইআরটি এক্সাম্পলার যেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ বাংলায় কিন্তু ক্লাস হবে। সেখানে থাকবে, যেমন তুমি যদি দেখো রিসেন্ট আমার কমিউনিটি পোস্ট করে যদি দেখো, সেখানে কিন্তু আমি কিছু প্রশ্ন অলরেডি পোস্ট করেছি স্নায়ুতন্ত্র এবং রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াস নিয়ে। এই রকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে এখানে। এই এনসিইআরটি যে ক্লাসটা হবে, এটা মানে এনসিইআরটি এক্সাম্পলার, এটা কিন্তু ফান্ডামেন্টাল ক্লাস না, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ক্লাস। ওয়াইসিটি ক্লাসের থেকেও এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ ভাই একটা কথা তোমাদের আমি বলে দিচ্ছি, ওয়ার্ডিং দিচ্ছি, যদি ওয়াইসিটি ডেফিনেটলি পড়া উচিত না এমনটা না, কিন্তু যদি শুধু ওয়াইসিটি পড়লে হয়ে যেত, তাহলে 2018 সালে যারা ওয়াইসিটি পড়ে 2019-এ পরীক্ষা দিতে গেছিল, তারা এত বড় বাঁশকে পরীক্ষা হল থেকে বেরিয়ে আসতো না, ঠিক আছে। আর প্রত্যেক বছর এত প্রশ্ন ওয়াইসিটি বইতে অ্যাড হতো না। ভাই যদি ওয়াইসিটি থেকেই সব পড়ে যাচ্ছে, তাহলে এত প্রশ্ন অ্যাড হচ্ছে কি করে ওয়াইসিটি বইতে? তাই এনসিইআরটি এক্সাম্পলার টাইপের বই করা তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা মোস্ট এক্সপেক্টেড সিরিজ, এটা আমি তোমাদের করাবো। আর সায়েন্স নিউমেরিক্যাল সিরিজ, সায়েন্স এনসিইআরটি সিরিজ, সেটাও তো চলবে। এবং প্লাস 5 নম্বর যেটা নতুন সংযোজন, তোমাদের পার্সেন্টেজের ক্লাস কিন্তু অলরেডি হচ্ছে। অনেকেই তোমরা দেখছো না, তাই আমি ভাবছি যে হয়তো ম্যাথের ক্লাস তোমরা পছন্দ করছো না কিনা জানি না, তবে পার্সেন্টেজের ক্লাস চলবে। 6 নম্বর যে রিজনিং ক্লাস চালু হবে নেক্সট উইক থেকে, রিজনিং ক্লাস, এতগুলো ক্লাস কিন্তু তোমাদের ইউটিউবে চলবে। কিন্তু যারা ফান্ডামেন্টাল ক্লাস করতে চাইছো এনটিপিসি এবং সায়েন্সের জন্য, এনটিপিসির স্পেশাল ব্যাচ লঞ্চ হয়ে গেছে। এই এনটিপিসির স্পেশাল ব্যাচে যারা অ্যাডমিশন নেবে, তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, অ্যাডমিশন হবে। আর সায়েন্স স্পেশাল ব্যাচটা তোমাদের 999 টাকা, 5ই আগস্ট পর্যন্ত লাস্ট ডেট ছিল, এখনো 999 টাকা রাখা হয়েছে আপ টু 15 আগস্ট পর্যন্ত। ফর ফ্রিডম ইন্ডিয়া ফ্রিডম সেলের জন্য রাখা হয়েছে 15 আগস্ট পর্যন্ত। যারা অ্যাডমিশন নেবে, আমি বলছি পড়াশোনা কখনো বাধা হবে না তোমার কাছে। যাদের কোনো ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে, তারাও আমাকে হোয়াটসঅ্যাপ করে পার্সোনালি আমার সঙ্গে কথা বলে নিতে পারো ব্যাচ সম্পর্কিত বিষয়। চলো ক্লিয়ার প্রত্যেকে? নেক্সট চলো, প্রথম প্রশ্ন আমাদের চলে এসেছে। মেন্ডেল যেভাবে তার পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন তার উপর ভিত্তি করে নিচের দেওয়া বক্তব্য, অর্থাৎ মেন্ডেল যে মটর চারা গাছের ওপর যে তিনি মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, অর্থাৎ এক সংকর এবং দ্বিসংকর জননের পরীক্ষা করেছিলেন, তার উপর ভিত্তি করে নিচের কোন স্টেটমেন্টটা সঠিক? প্রথম বলেছে যে উদ্ভিদে ক্রস নিষিক্তকরণ, অর্থাৎ ক্রস যে নিষিক্তকরণ হয়েছিল বা ক্রস হয়েছিল, প্রাথমিকভাবে সঞ্চালিত হয়েছিল, তারপরে স্বনিষিক্তকরণ করা হয়েছিল। অর্থাৎ এটা বলতে চাইছে, একটু যদি বুঝিয়ে দিই, রেলের পরীক্ষায় কিন্তু এরকমই বাংলা থাকে, যদি বুঝতে না পারো তখন ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ চেক করে না, তো আমি বুঝিয়ে দিচ্ছি। বলতে চাইছে যে মেন্ডেল যখন তার মনোহাইব্রিড ক্রসটা করছিলেন, তখন তিনি প্রথমে কি করেছিলেন না, ক্রস নিষিক্তকরণ মানে দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্যের উদ্ভিদের প্রথম নিষেক হয়েছে, তারপরে হয়েছে
স্বনিষিক্তকরণ। অর্থাৎ প্রথম ধরো মনে করো একটা লম্বা গাছের সঙ্গে একটা বেটে গাছের নিষিক্তকরণ হয়েছে, হওয়ার পর কি হয়েছে না সেখান থেকে সংকর লম্বা উৎপন্ন হয়েছে, তারপর সংকর লম্বা ইন্টু সংকর লম্বা হয়েছে। এটা প্রথমটাই বলতে চেয়েছে। দ্বিতীয়টাই বলছে উদ্ভিদের স্বনিষিক্তকরণ প্রাথমিকভাবে হয়েছিল, অর্থাৎ বলতে চেয়েছে যে প্রথমে ধরো লম্বা ইন্টু লম্বা হয়েছে বা বেটে ইন্টু বেটে হয়েছে, তারপর আবার বেটের সাথে লম্বা হয়েছে, তারপর বলছে শুধুমাত্র স্বনিষিক্তকরণ করা হয়েছিল। অর্থাৎ বলতে চেয়েছে যে কোন রকম কোনো আলাদা বৈশিষ্ট্য এখানে অ্যাড করা হয়নি, শুধুমাত্র কি করা হয়েছে না একই ধরনের বৈশিষ্ট্যের সঙ্গে মিশিক করা হয়েছে, শুধুমাত্র ক্রস ফার্টিলাইজেশন। এবং লাস্টেরটা বলতে চেয়েছে যে শুধুমাত্র ক্রস হয়েছে, কোন রকম নিজের সাথে হয়নি। ডেফিনেটলি প্রথম অপশনটা ঠিক হবে। তার কারণটা আমি যদি তোমাদের একটু বলি, এটা হচ্ছে মেন্ডেল যখন ক্রস করেছিলেন তখন মনে রাখবে তোমাদের কি করেছিলেন না, তখন তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে একটা লম্বা, একটা বিশুদ্ধ লম্বার সাথে তিনি কি করেছিলেন না, বিশুদ্ধ লম্বার সাথে তিনি বেটের কিন্তু ক্রস করেছিলেন, বেটের ক্রস করেছিলেন বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেট, এবং সেখান থেকে কি উৎপন্ন হয়েছিল, সেখান থেকে সংকর লম্বা গাছ উৎপন্ন হয়েছিল। কি উৎপন্ন হয়েছিল? সংকর লম্বা গাছ। যদিও দেখো এদের মধ্যে এই টিটা কি করছে, টিটা দুটো টি রয়েছে, বাট এটা কিন্তু বড় হাতের টিটা এখানে কি করছে, বড় হাতের টিটা এখানে ডোমিনেট করছে, তাই এটাকে আমি কি বলছি, সংকর লম্বা। বড় হাতের টিটা ডোমিনেট করছে বলে এটা কিন্তু লম্বাই হয়েছে এবং সংকর লম্বা। এবার যখন এই দুটো সংকর লম্বা গাছকে আমরা ক্রস ঘটাচ্ছিলাম তখন কি হচ্ছিল, তখন মনে রাখবে যে তিনটে লম্বা এবং একটা বেটে গাছ উৎপন্ন হয়েছিল, তিনটে লম্বা গাছ এবং একটা বেটে গাছ উৎপন্ন হয়ে গেছিল। অর্থাৎ দেখো টি এবং টি যদি করো তুমি, তাহলে টি এবং টি, দেখো তিনটে লম্বা গাছ এবং একটা বেটে গাছ কিন্তু এখানে উৎপন্ন। টি মানে ছোট হাতের দুটো টি মানে বেটে গাছ, বড় হাতের দুটো টি মানে হচ্ছে বিশুদ্ধ লম্বা গাছ, আর বড় হাতের টি ছোট হাতের টি মানে সংকর লম্বা গাছ। অর্থাৎ তিনটে লম্বা গাছ এবং একটা বেটে গাছ। আলটিমেটলি আমাদের প্রশ্নটা কি ছিল, আমাদের প্রশ্নটা ছিল যে প্রথমে কি করা হয়েছিল, তাহলে মানে প্রথমে দেখো প্রথমে কিন্তু ক্রস হয়েছিল, মানে প্রথমে ক্রস নিষিক্তকরণ হয়েছিল বা দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য নিষিক্ত হয়েছিল, তারপরে কিন্তু স্বনিষিক্তকরণ হয়েছিল। ওকে, দেখো এবার যদি আমি এনসিইআরটি দেখি, এনসিইআরটি তে কিন্তু এটাই একদম সুন্দর করে তোমাদের লেখা রয়েছে। দেখে নাও এনসিইআরটি বইয়ের পিডিএফ আমি এখানে অ্যাজ ইট ইজ তোমাদের তুলে দিয়েছি, সুন্দর করে লেখা রয়েছে দীর্ঘ এবং খর্ব, দীর্ঘ, অর্থাৎ দীর্ঘ এবং খর্ব দেখো বিশুদ্ধ দুটোই বিশুদ্ধ, এবং প্রত্যেকটা উদ্ভিদে কিন্তু সবাই দীর্ঘ হয়েছিল, কিন্তু এরা কিন্তু সংকর লম্বা হয়েছিল। প্রত্যেকটা উদ্ভিদ দীর্ঘ হলেও মনে রাখতে হবে এরা প্রত্যেকে কিন্তু সংকর লম্বা হয়েছিল। নেক্সট দেখে যাও পুরো জিনিসটা, এই যে বলা রয়েছে প্রথমে হচ্ছে পরনিষেক এবং তারপর হচ্ছে স্বনিষেক, এবং অনুপাত কত হয়েছিল 3:1। এগুলো তোমাদের মনে রাখতে হবে। কোথা থেকে নিয়েছে এটা? এনসিইআরটির বই থেকে। আজকের বায়োলজির প্রশ্নগুলো একটু কনসেপচুয়াল রয়েছে আজকের শিফটে, যেমন তোমাদের অনেক শিফটে ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে কনসেপচুয়াল থাকে, তেমন আজকের শিফটে বায়োলজিতে বেশি কনসেপচুয়াল রয়েছে। নেক্সট প্রশ্ন, আপনি জলে রুই ও পাতার একটি অস্থায়ী স্লাইড প্রস্তুত করেছেন, আপনি যখন স্লাইডে চিনির একটি শক্তিশালী দ্রবণ রাখেন তখন আপনি কি পরিবর্তন লক্ষ্য করেন? অর্থাৎ দেখো এই যে পার্টিকুলার পুরো যে জায়গাটা অনেকে ধরতে পারবে না। কারা ধরতে পারবে না? যারা তথাকথিত নোটস পড়ে নিজেকে প্রস্তুত করেছে তারা এই প্রশ্ন দেখা মাত্র বলবে স্কিপ, কিছু বুঝতে পারবে না। কিন্তু সোমনাথ স্যার বা যে সমস্ত স্যার তোমাদের এনসিইআরটি পড়া অভ্যাস করিয়েছে তারা এই জায়গাটা তোমাদের দেখাবে। কোথায় লেখা আছে এটা? এনসিইআরটি বইতে। এনসিইআরটি বইতে ডাইরেক্ট এখানে কিন্তু রিও পাতা সম্পর্কে একদম তোমাদের লেখা রয়েছে, রিও একটা গাছের নাম, একদম তোমাদের পুরো জায়গাটা লেখা রয়েছে, এবং প্লাজমোলাইসিস ঘটবে। প্লাজমোলাইসিস মানে কি? যখনই তুমি একটা কোষের ওপর ওর থেকে গাঢ় কিছু দিয়ে দেবে তখন সেটা হাইপারটনিক হয়ে যাবে। অর্থাৎ কি হবে? এখান থেকে সমস্ত জল, ওই যে পাতা থেকে সমস্ত জল বেরিয়ে যাবে, এবং পাতা থেকে সমস্ত জল বেরিয়ে যাবে, তুমি চিনির জল দ্রবণ দাও কি তুমি HCl এর গাঢ় দ্রবণ দিয়ে দাও, সব ক্ষেত্রে একই কেস ঘটবে। এখন হয়তো তোমাকে চিনি দিয়ে দিয়েছে, পরবর্তী তোমাকে HCl দ্রবণ দিয়ে দিতে পারে, পাতা থেকে কি হবে? সমস্ত জল বেরিয়ে যাবে। কিন্তু তুমি যদি নর্মাল জলে ভিজিয়ে রাখো তখন কি হবে? জলটা ওর মধ্যে ঢুকে যাবে। তুমি দেখবে ছোলার দানা, এই ছোলার দানাকে তুমি যদি রেখে দাও জলের মধ্যে সেটা ফুলে ওঠে, কিন্তু ওটাকে তুমি যদি বড় কোন মানে বেশি গাঢ়ত্বের কোনো রেখে দেবে ওটা আরো কুচকে যাবে। ঠিক আছে, তাহলে কোষগুলি জল হারাবে বা জল ছাড়বে এবং কোষের প্রাচীর দূরে কোষের বিষয়বস্তু থেকে সংকুচিত হবে। ঠিক আছে, এবং এই যে প্রসেসটা, এই যে সংকুচিত হচ্ছে
এই প্রসেসটাকে কি বলা হয়? এই প্রসেসটাকে বলা হয় প্লাজমোলাইসিস। মনে রাখবে, এই প্রসেসটাকে বলা হয় প্লাজমোলাইসিস। এই প্রসেসের সময় কি হয় না, এই প্রসেসের সময় যেটা হয়, কোষের যে বাইরের যে কোষ পর্দা থাকে, সেই কোষ পর্দা থেকে খানিকটা আলগা হয়ে যায় কোষ প্রাচীরটা, অর্থাৎ বাইরের কোষ প্রাচীরটা কোষ পর্দা থেকে খানিকটা আলগা হয়ে যায়। এটাকে বলা হচ্ছে প্লাজমোলাইসিস। অ্যাজ ইট ইজ তোমাদের কিন্তু এনসিইআরটি বইতে লেখা রয়েছে। দেখো কি লেখা রয়েছে, খুব সুন্দরভাবে যদি দেখো তাহলে বুঝতে পারবে। কতগুলো সবুজ দানাদার বস্তু দেখতে পাবে। এই যে দেখো, পাতা স্তরকে স্লাইডে মাউন্ট করে অনুবীক্ষণ যন্ত্রের সাথে উচ্চ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন অভিলক্ষ লেন্সের নিচে রেখে দেখো। তারপর দেখো ফুটন্ত জল বাদ দাও, এই যে এখান থেকে দেখো লাইনটা, চিনি বা লবণের গাঢ় দ্রবণ স্লাইডে মাউন্ট করা পাতায় যোগ করো, কিছু সময় অপেক্ষা করে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আবার পর্যবেক্ষণ করে আমরা কি দেখতে পেলাম? প্লাজমোলাইসিস হয়েছিল কি? তার মানে প্লাজমোলাইসিস হয়েছিল। তার মানে চিনি বা লবণের যদি গাঢ় দ্রবণ দাও, অর্থাৎ চিনি বা লবণ, ঠিক আছে, যদি গাঢ় দ্রবণ দাও তখন কি হবে? তখন ওখান থেকে কিন্তু জলটা বেরিয়ে যাবে। নিচের বিবৃতিগুলো বিবেচনা করুন। বোঝা গেছে আশা করি। বোঝা লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। নিচের বিবৃতিগুলো বিবেচনা করুন এবং সঠিক উত্তরটি চিহ্নিত করুন। বলছে ধাতুগুলো ইলেকট্রোপজিটিভ প্রকৃতির হয়। তোমরা নিশ্চয়ই জানো যে ধাতুগুলো যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। সোডিয়ামের কত? 11। তাহলে 11 মানে কি হবে? 2 8 1। তাহলে একটা ইলেকট্রন কি করবে? ছেড়ে দেবে। আর একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি হয়ে যাবে? Na+ হয়ে যাবে। নেক্সট দেখো ম্যাগনেসিয়াম 12। তাহলে দেখো 2 8 2, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। তাহলে কি করবে? এও দুটো ইলেকট্রন ছেড়ে দেবে। তাহলে ছেড়ে গেলে কি হয়ে যাবে? Mg2+ হয়ে যাবে। ক্যালসিয়ামের কত? ক্যালসিয়াম হচ্ছে 20। তাহলে দেখো 2 8 8 2, ঠিক আছে। তাহলে 2 8 8 2 মানে এও দুটো ছেড়ে দেবে এবং Ca2+ হয়ে যাবে। মানে প্রত্যেকটাই কি হচ্ছে? ইলেকট্রোপজিটিভ ইন নেচার হচ্ছে। অর্থাৎ ইলেকট্রোপজিটিভ মানে কি? ওই ইলেকট্রন গুলোকে ছেড়ে দেবে। ইলেকট্রোপজিটিভ মানে ইলেকট্রন গুলোকে ছেড়ে দেবে। নেক্সট দেখো ধাতুগুলি বন্ধন গঠনের সময় ইলেকট্রন হারাতে থাকে। একদম ঠিক। ধাতুগুলো যখন বন্ধন গঠন করে, এই দেখো ইলেকট্রন গুলো তো ছাড়ছে, আমি কি বললাম? ইলেকট্রন তো ছাড়ছে এবং ইলেকট্রন ছেড়েই তো বন্ধন গঠন করবে। যেমন ধরো NaCl, Na টা Cl এর সঙ্গে বন্ধন গঠন করবে, তখন কি করবে না Cl কত? 17। দেখো 2 8 7। তাহলে এ কি করবে? এর দেওয়া যে ইলেকট্রনটা এ গ্রহণ করবে এবং Na একটা ইলেকট্রন বর্জন করবে এবং Cl একটা ইলেকট্রন গ্রহণ করবে। এইভাবে গ্রহণ এবং বর্জনের মাধ্যমে Na+ Cl-, এইভাবে কিন্তু কি হবে না বন্ড গঠন হবে, যেটাকে আমরা কি বলছি? ইলেকট্রিক বন্ড। অর্থাৎ যেটাকে আমরা বলছি আয়নীয় যৌগ বা আয়নিক বন্ড যেটাকে বলছি, ঠিক আছে। অর্থাৎ দুটো স্টেটমেন্টই কিন্তু এখানে ঠিক রয়েছে। উভয় বিবৃতি সঠিক, উভয় বক্তব্য সঠিক। বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা। উভয় বিবৃতি সঠিক, বিবৃতি 1 বিবৃতি 2 এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, এবার দেখি ধাতুগুলো বন্ধন গঠনের সময় ইলেকট্রন হারাতে থাকে। অর্থাৎ বিবৃতি 1টা বিবৃতি 2 এর সঠিক ব্যাখ্যা। বিবৃতি 1টা বিবৃতি 2 এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। কারণ কি? ধাতুগুলো ইলেকট্রন হারাতে থাকে বলেই ধাতুগুলো ইলেকট্রোপজিটিভ ইন নেচার হয়। ইলেকট্রন হারালেই তো ইলেকট্রোপজিটিভ ইন নেচার হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি উভয় বক্তব্য সঠিক। বিবৃতি 1টা ধাতুগুলো ইলেকট্রোপজিটিভ, বিবৃতি 2 এর সঠিক ব্যাখ্যা না, বিবৃতি 2টা হচ্ছে বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা। বিবৃতি 2 যেটা হচ্ছে ধাতু বন্ধন গঠনের সময় ইলেকট্রন হারাতে থাকে এবং ধাতুগুলি ইলেকট্রোপজিটিভ প্রকৃতির হয়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি নির্বীজনের পদ্ধতি স্থায়ী? নির্বীজ পদ্ধতি হচ্ছে স্থায়ী নির্বীজীকরণ পদ্ধতি। কি বলবো আমরা? দেখো, অবশ্যই অস্ত্রোপচার পদ্ধতি। কপারটি যখন ব্যবহার করা হয় তখন কি হয়? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া বেড়ে যায়। এটা পরীক্ষা জন্ম নিয়ন্ত্রণ বড়িতে কি হয়? যে হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হয় বা হরমোনাল থেরাপির ওপর সেটা কাজ করে। জন্ম নিয়ন্ত্রণ বড়ি যেগুলো থাকে। কন্ডোম হচ্ছে প্রোটেক্টিভ মেজার যাকে বলা হয়। কিন্তু স্থায়ী যখন বলা হয় তখন অবভিয়াসলি অস্ত্রোপচার, টিউবিকুটেমি বা ভাস্কেটমি যাকে বলা হয়। মানুষের যে লালা বা স্যালিভায় সেখানে কোন ধরনের এনজাইম থাকে না? মানুষের লালায় বা স্যালিভাতে আমাদের কিন্তু অ্যামাইলেজ থাকে। যে অ্যামাইলেজ কি করে না, অ্যামাইলেজ কিন্তু শর্করার উপরে কাজ করে বা সেদ্ধ শর্করা বা সেদ্ধ শ্বেতসারের উপরে কাজ করে। কি করে না, সেদ্ধ শ্বেতসারকে এটা কি করে না মল্টোজে রূপান্তরিত করে। মনে থাকবে, সেদ্ধ শ্বেতসারকে এটা কি করে? মল্টোজে রূপান্তরিত করে। ওকে, ক্লিয়ার। নেক্সট, নিম্নলিখিত প্রতিক্রিয়ার জন্য বা বিক্রিয়ার জন্য রাসায়নিক সমীকরণটি রাষ্ট্রীয় প্রতীকগুলির সাথে সামঞ্জস্য করুন। প্রতীকগুলির সাথে সামঞ্জস্য, অর্থাৎ এই বিক্রিয়াটা আমাকে সমাধান করে লিখতে হবে। তাহলে তোমরা প্রত্যেকেই তো সালোক সংশ্লেষের বিক্রিয়া নিশ্চয়ই জানো যে 6CO2 12H2 C6H12O6 6O2 6H2O 6CO2 12H2O
C6H12O6 6O2 6H2O। দেখো এই যে অপশনটা দিয়েছে, এই অপশনটা এবং এই অপশনটা, এই দুটো অপশনের মধ্যে তোমাদের কনফিউশন আসবে। 6O2 6H2O, আচ্ছা এই অপশনটাকে তো আমরা কেটে দেবো, তার কারণ দেখো এই যে অপশনটা এখানে 6 নেই তাই কেটে দিলাম, বাকি 6CO2 12H2 হবে, এটাও কেটে দিলাম। কিন্তু এই দুটো অপশনের মধ্যে কনফিউশন, আমি বললাম না বায়োলজি প্রশ্নগুলো খুব ভালো দিয়েছে। এবার তুমি বলবে স্যার তাহলে এই দুটো অপশনে তো আমার একই রয়েছে, 6CO2 12H2 6H12O6 6O2 এবং 6H2। কিন্তু আমি তোমাদের পড়ানোর সময় একটা কথা বলেছিলাম, যখনই এগুলো সমান থাকবে তখনই এগুলোকে খেয়াল করবে। গ্যাস, এটা এল মানে লিকুইড, অ্যাকুয়াস গ্যাস এবং হচ্ছে লিকুইড, তাই তো? কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে পুরো যে সমীকরণটা তোমার তৈরি হয়েছে, এখানে এটাও অ্যাকুয়াস এটাও অ্যাকুয়াস, একদম ঠিক রয়েছে। এটা ভাই অ্যাকুয়াস, কি CO2 কি করে অ্যাকুয়াস হবে? CO2 অ্যাকুয়াস হবে না, তার মানে এটা ভুল। আরো দেখো O2 অ্যাকুয়াস কি করবে? O2 তো গ্যাস, O2 তো গ্যাস, H2 লিকুইড, এটা অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে কি জলীয়, জলীয় টাইপের তৈরি হবে। এটা লিকুইড, একদম ঠিক রয়েছে, এটা গ্যাস, একদম ঠিক রয়েছে। কিন্তু দেখো CO2 তো অ্যাকুয়াস না, তাহলে এই অপশনটাকে আমরা কেটে দেবো। এবার তোমরা যদি পারমাণবিক সংখ্যাগুলো মিলিয়ে দেখতে চাও দেখতে পারো, বাট যেহেতু এটা একটা নির্দিষ্ট সমীকরণ বা রাসায়নিক, যেহেতু সালোক সংশ্লেষ প্রক্রিয়া রাসায়নিক সমীকরণ, এটা আমি আর বলছি না পারমাণবিক সংখ্যাগুলো বেছে বেছে, তার কারণ এটা তোমাদের ডেফিনেটলি মনে রাখতে হবে। নেক্সট, নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিকভাবে নির্দেশ করে? বলছে যখন দস্তা ধাতুর একটি স্ট্রিপ কপার সালফেট দ্রবণে স্থাপন করা, দেখো যখন জিঙ্কের একটা স্ট্রিপ কপার সালফেট দ্রবণে স্থাপন করা হবে, তোমরা নিশ্চয়ই সেই পড়েছো আয়রনকে কপার সালফেট দেওয়া হচ্ছে, হ্যাঁ আরো অন্যান্য বিভিন্ন জিনিসকে কপার সালফেট দ্রবণে দেওয়া হয়েছিল, কিন্তু দস্তার সঙ্গে সেইগুলোর পার্থক্য আছে। ডেফিনেটলি দস্তা যেহেতু কপার সালফেটের থেকে উপরের শ্রেণীতে থাকছে, রিঅ্যাক্টিভিটি সিরিজের উপরের দিকে থাকছে, তাহলে অবভিয়াসলি এখানে কিন্তু কপারকে দস্তা কি করবে না স্থানচ্যুত করবে, অর্থাৎ প্রতিস্থাপন করবে যাকে বলবো, বা স্থানচ্যুত করবে। অর্থাৎ আমি বলতে পারি Zn প্লাস CuSO4, সেখান থেকে কি হবে ZnSO4 তৈরি হবে। Zn প্লাস CuSO4 সেখান থেকে কি হবে ZnSO4 তৈরি হবে। ZnSO4 প্লাস Cu সেখান থেকে তৈরি হবে, ঠিক আছে? এবার এই যে বিক্রিয়াটা হলো, তার মানে এই সিউটাকে কে উড়িয়ে দিচ্ছে? জিঙ্ক উড়িয়ে দিচ্ছে এসে, তার মানে 10টা কপার সালফেট থেকে তামাকে স্থানচ্যুত করে, এটাই আমার সঠিক। যেহেতু এখানে অপশন একটাই রয়েছে, মানে প্রত্যেকটা একটা করেই অপশন দিয়েছে, তার মানে এগুলো আমার দেখার দরকার নেই, আমি তো প্রথমটা পেয়ে গেছি। তবুও দেখো কপার সালফেট দ্রবণে নীল রং বিবর্ণ হয় না, অবভিয়াসলি বিবর্ণ হবে, এটা ভুল। জিঙ্ক স্ট্রিপে তামা ধাতুতে নীল আস্তরণ গঠিত হয় না, নীল আস্তরণ গঠিত হবে না। একটি সমন্বয় প্রতিক্রিয়ার একটি উদাহরণ, সমন্বয় মানে সংযোজন, সংযোজন বিক্রিয়া উদাহরণ, তাই কি না? এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এবং আমি বলতে পারি যে এটা একটা সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, বা এটা একটা একক প্রতিস্থাপন বিক্রিয়া, মানে শুধু প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ, এটা কিন্তু সংযোজন বিক্রিয়ার উদাহরণ নয়। অপশন 4 উইল বি ইওর রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন মূলের জল শোষণকারী এপিডার্মাল, দেখো মূলের কথা বলেছে, একটা মূলে আমরা দেখি যে এরকম যে মূল থাকে সেখানে এপিডার্মাল থেকে এরকম কিছু অনেক কিছু প্রজেকশন বেরিয়ে আসে। তো এগুলো কেন থাকে? ঘন চুলের মতো অংশ, এগুলো কি করে না মূল যে শোষণ যে এলাকাটা, সেই শোষণ এলাকার সারফেসটাকে বাড়ানোর জন্য, শোষণ এলাকার সারফেস যত বাড়বে তত কি হবে না, সারফেস যত বাড়বে তত ও বেশি করে বা বেশি পরিমাণ জল শোষণ করতে পারবে, সেটাকেই এখানে বলা রয়েছে, ঠিক আছে? বাকিগুলো হবে না। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে মেঘের কণা সূর্য থেকে আসা সাদা আলোতে বিভিন্ন রঙের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বড়। মেঘের কণা সূর্য থেকে আসা সাদা আলোতে বিভিন্ন রঙের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বড়। আচ্ছা এটা ব্যাপারটা বলছে কি, এখানে ভাষাগুলো প্রচুর খিটমিট করে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে আমি বলছি, নিম্নলিখিত বিবৃতিগুলো বলছে যে মেঘের কণার যে কণা থেকে, মানে মেঘের যে কণা থাকে, অর্থাৎ মেঘের যে বড় বৃষ্টি দানাগুলো থাকে, সেখানে যখন সূর্য রশ্মিটা রিফ্লেক্টেড হয় বা সেখানে সূর্য রশ্মিতে বিক্ষেপিত হয়, তখন বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে সেটা কিন্তু সমানভাবে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের সৃষ্টি হয়। এবং যেহেতু বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয় আর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য সেটা একসাথে মিলে কি হয় সাদা আলো তৈরি হয়, তাই আমরা কি করি না আমরা যে মেঘযুক্ত আকাশকে বা মেঘগুলোকে সাদা সাদা ভাবে দেখতে পাই। সাদা আলোর সমস্ত রং প্রায় একই পরিমাণে বিক্ষিপ্ত হয়, দুটোই কিন্তু এখানে ঠিক রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য একসাথে আসছে এবং সাদা আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হচ্ছে, এবং সেটা যেহেতু সব তরঙ্গ দৈর্ঘ্য একসাথে আসছে তাই কিন্তু সাদা রংটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি এটা ফাঁকা আকাশ হতো তাহলে ধূলিকণা দ্বারা বিক্ষেপণটা কে হতো না নীল রং হতো, তখন কিন্তু আকাশকে আমরা নীল কালারের দেখতাম, ঠিক আছে?
উভয় এ এবং বি দুটোই কিন্তু সঠিক হবে। নেক্সট প্রশ্ন বলছে নিচের কোনটি দহন বিক্রিয়ার বৈশিষ্ট্য? প্রতিক্রিয়া তাপ শোষণ সাথে ঘটে, শোষণ কিন্তু হয় না। অক্সিজেনের উপস্থিতিতে একটি উপাদান পুড়ে যায়, একদম ঠিক। দহন মানে কি হবে? ডেফিনেটলি অক্সিজেনের উপস্থিতিতে সেইটা কিন্তু পুড়ে যাবে, ঠিক আছে। আলো শোষণের সাথে হয় না, সূর্যালোকের উপস্থিতিতে দহন কি করে হবে? ওটা তো সূর্যালোকের উপস্থিতি ফটোলাইসিস হয়ে যাবে, ঠিক আছে, দহন তো নয়। তো সেটাই হচ্ছে আর কি ব্যাপার। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে অপশন নাম্বার 2। 12 ভোল্ট একটি ব্যাটারির সাথে সংযুক্ত হলে একটি বাল্ব 3 অ্যাম্পিয়ার কারেন্ট টানে, বাল্বের শক্তি কত? দেখো এটা তো খুবই সহজ, পি ইকুয়াল টু আমরা VI জানি, অর্থাৎ পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট। তাহলে ভি কত? 12, আর কারেন্ট কত? 3। তাহলে 12 3 36 অ্যাম্পিয়ার উইল বি ইওর রাইট অ্যান্সার। 36 অ্যাম্পিয়ার রাইট অ্যান্সার, ঠিক আছে। ওই সরি 36 অ্যাম্পিয়ার কেন, 36 ওয়াট। পাওয়ার তো পাওয়ার মানে তো ওয়াট হবে, 36 ওয়াট উইল বি ইওর রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বিয়োজন বিক্রিয়া হলো। আচ্ছা বিয়োজন বিক্রিয়া কি না? বিয়োজন মানে নিশ্চয়ই জানো যে যখন ধরো এই যে AgCl আমরা পেয়েছিলাম, AgClটাকে যখন সূর্যালোকে রেখে দেবে একটা নির্দিষ্ট প্রভাবে, সেটা কিন্তু দুটো অংশে ভেঙে যাবে বা দুটো বিক্রিয়াত পদার্থে ভেঙে যাবে। তাহলে 2 বা ততোধিক বিক্রিয়ক একটি পণ্য দেয় না। 2 বা ততোধিক বিক্রিয়ক যখন একটি পণ্য দেবে বা একটি যখন সাবস্টেন্স দেবে তখন সেটা সংযোজন বিক্রিয়া হবে। সহজ পণ্য দিতে একটি বিক্রিয়ক ভেঙে যায়, একদম ঠিক, ঠিক আছে। একটি সহজ পণ্য দিতে মানে একটা নির্দিষ্ট পণ্য দিতে একটা বিক্রিয়ক কি ভেঙে যাবে, একদম ঠিক রয়েছে। একটি উপাদান অন্যটিকে স্থানচ্যুত করে না, স্থানচ্যুত মানে তো সেই প্রতিস্থাপন হয়ে যাচ্ছে। একটি বিক্রিয়াকারী সরল পণ্য এবং শক্তি মুক্তি বিচ্ছেদ নিচে, না এটা হবে না। ভাষাগুলোকে বহুত আজে বাজে করেছে, তো এই ভাষাগুলোকে আমি চেষ্টা করবো যে ঠিক করে তোমাদের দিয়ে দিতে। প্রচুর ভুলভাল ভাষা দিয়েছে, টাইপিস্ট কাজ করছে না ঠিকঠাক, বুঝতে পারছি না কেন। যাই হোক এক্সট্রিমলি সরি তোমাদের। বেকিং পাউডার একটি মিশ্রণ। আচ্ছা বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটো জিনিস রয়েছে। বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটো জিনিস রয়েছে, বেকিং পাউডার এবং বেকিং সোডা, ঠিক আছে। কি বললাম? বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটো জিনিস কিন্তু এখানে রয়েছে। কি কি দুটো জিনিস দেখো না, বেকিং পাউডার হলো একটি মিশ্রণ। কিসের মিশ্রণ? আচ্ছা বেকিং সোডা মানে কি জানি? সোডিয়াম বাইকার্বনেট, বা যেটাকে আমরা বলছি NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। কিন্তু এখানে বেকিং পাউডার বলেছে, এটা প্রথম অপশন বলে সোডিয়াম কার্বন এবং টার্টারিক অ্যাসিড। অনেকেই অপশনটাকে ঠিক করবে, বাট এই অপশন ভুল। কেন? কারণ সোডিয়াম কার্বনেট বলেছে। আমরা জানি ডেফিনেটলি যে সোডিয়াম বাইকার্বনেট, যদি এই অপশনটা থাকতো যে সোডিয়াম বাইকার্বনেট প্লাস টার্টারিক অ্যাসিড দেন এটাকে আমরা ঠিক করতাম। কিন্তু এখানে সোডিয়াম কার্বনেট দিয়েছে, সোডিয়াম কার্বনেটটা কি Na2CO3, যেটাকে আমরা কাপড় কাচা সোডা বলি, সেটা তো হবে না। উত্তর হয়ে যাবে বেকিং সোডা এবং হালকা ভোজ্য অ্যাসিড, কারণ টার্টারিক অ্যাসিডটাও তো একটা অ্যাসিড। অপশন ডি উইল বি ভেরি ভেরি রাইট অ্যান্সার। কতটা কনসেপচুয়াল দেখো। একটি ব্যাটারি একটি কন্ডাক্টরের সাথে সংযুক্ত থাকে এবং একটি কারেন্ট I এর মধ্য দিয়ে যায়। কন্ডাক্টরের রেজিস্ট্যান্স 4 গুণ হলে কারেন্ট হবে। দেখো আমরা কি জানি যে V ইকুয়াল টু IR, ঠিক আছে, বা R ইকুয়াল টু কি হবে? R ইকুয়াল টু V বাই I, বা I ইকুয়াল টু কি হবে? V বাই R। তাহলে ভালো করে বোঝো, কন্ডাক্টরের রেজিস্ট্যান্স যদি 4 গুণ হয়, কন্ডাক্টরের রেজিস্ট্যান্স যদি 4 গুণ হয়, তাহলে কি হবে? ভিটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে I ইকুয়াল টু কি হয়ে যাবে? 1/4 হয়ে যাবে। I ইকুয়াল টু 1/4 হয়ে যাবে, কারণ V ইকুয়াল টু I ইকুয়াল টু তো V বাই R। তাহলে প্রথমে যদি R যদি R থাকে, পরেরটা কি যাবে? 1/4 হয়ে যাবে, 1/4 হয়ে যাবে। অন্য কোনো ভাবে করে দেবো না, সিম্পলি বোঝো I হচ্ছে R এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটা যদি 4 গুণ হয়, ওটা 1/4 গুণ হয়ে যাবে। অপশন নাম্বার ডি, ইজি ভাবে বোঝো একদম। নিচের কোন উপাদান শ্রেণীবিভাগের প্রয়োজনীয়তার জন্য উপযুক্ত কারণ নয়? অর্থাৎ পিরিয়ডিক ক্লাসিফিকেশনের জন্য নিচের কোনটা পিরিয়ডিক ক্লাসিফিকেশনের জন্য প্রয়োজনীয় উপযুক্ত কারণ, মানে উপযুক্ত বৈশিষ্ট্য নয়? উপাদানগুলো রং অনুযায়ী অবস্থান দিতে। ভাই রং অনুযায়ী অবস্থান কেন দেবো? এটাই তো পেয়ে গেলাম, অর্থাৎ এটাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বাকি তো মৌলের নির্দিষ্ট অবস্থান বোঝার জন্য, মৌলের পর্যায়ক্রম বোঝার জন্য উপাদান, এটা ঠিক রয়েছে, অর্থাৎ অপশন 1 উইল বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 400 মিটার দৌড়ে অংশগ্রহণ করার পর আপনি ক্র্যাম্প পান, অর্থাৎ 400 মিটার দৌড়ে তুমি অংশগ্রহণ করেছো এবং তোমার হাতে এবং পায়ে হালকা ক্র্যাম্প হচ্ছে। কোন বিকল্পটি সবচেয়ে ভালো এই কারণ ব্যাখ্যা দিতে? এই যে ক্র্যাম্প হচ্ছে তোমার, এই ক্র্যাম্পের কারণটা কি? অক্সিজেনের অভাব, ডেফিনেটলি অক্সিজেনের অভাব, এবং পাইরুভেট গ্লুকোজে রূপান্তরিত হয়। ভাই গ্লুকোজে রূপান্তরিত হলে তো তুমি এনার্জি পাবে, তোমার তো এনার্জি নষ্ট হওয়ার কথা না, তাহলে এটা হবে না। অক্সিজেনের অভাব এবং পাইরুভেট ইথানলে রূপান্তরিত। ইথানলে কোথায় রূপান্তরিত? পাইরুভেটটা
ইস্টের দেহে রূপান্তরিত হয়, যেটাকে আমরা সন্ধান বলি, এবং যেটা থেকে মদ ইন্ডাস্ট্রিতে বা অ্যালকোহল ইন্ডাস্ট্রিতে যেটা ব্যবহার করা হয়। কিন্তু আমাদের দেহে তো সেটা হয় না। আমাদের দেখি বলছে পর্যাপ্ত অক্সিজেন এবং পাইরুভেট ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়। ডেফিনেটলি পাইরুভেট ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়, বাট অক্সিজেনের অভাবে হয়, অক্সিজেনের পর্যাপ্ত না, এটাও বাদ। তাহলে অপশন 4 উইল বি ইওর রাইট অ্যান্সার। একটি কন্ডাক্টরে 2 ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত, আচ্ছা একটা কন্ডাক্টর 2 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত, কন্ডাক্টর জুড়ে V1 এর বিভব পার্থক্য হতে দিন। তাহলে এই 2 ভোল্ট মানে V1, যখন 4 ভোল্ট একটি ব্যাটারির সঙ্গে সংযুক্ত থাকে তখন বিভব V2 হলো, 4 ভোল্ট হলে V2 হয় আর 2V হলে V1 হয়। এবার এটা তো ইজি প্রশ্ন, V1 বাই V2, তাহলে কি বলতে পারি 2V বাই হচ্ছে 4V, VV কেটে গেল, 2 একে 2, 2 দিয়ে 4, 1 এর 2। অনেক এটা কনফিউশনে ছেড়ে দিয়ে চলে আসবে, বাট দিস ইজ টু মাচ ইজি। পরীক্ষক তোমাকে এভাবেও কিন্তু একটু সারপ্রাইজ দিতে পারে। নেক্সট প্রশ্ন, পদার্থ এক্স যা একটি অ্যান্টাসিড হিসেবে কাজ করে, আচ্ছা অ্যান্টাসিড হিসেবে কাজ করে মানে, অ্যান্টাসিড হিসেবে কাজ করে মানে সেটা কে কে হতে পারে? ডেফিনেটলি NaOH তো হবে না, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তো করোসিভ কি বলবো বেস বলবো, NaCl তো অ্যান্টাসিড আর NaCl তো নুন, তাহলে এই দুটো অপশন আমি এলিমিনেট করলাম। NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট, যেটাকে আমরা খাওয়ার সোডা বলি, সেটা ডেফিনেটলি অ্যান্টাসিড হিসেবে কাজ করে। বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যদি থাকতো আমি এখানে বলতে পারতাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্টাসিড হিসেবে কাজ করে, এই দুটো অপশন হতে পারে। এবার দেখি সবসময় অপশন গুলোকে এলিমিনেট করবে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে, অলওয়েজ অপশন এলিমিনেশন তোমার হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে অপশন এলিমিনেশন বেস্ট অ্যাপ্রোচ, ঠিক আছে। পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এবং একটি গ্যাস ওয়াই তৈরি করে। ভালো করে বোঝো, এই যে বিষয়টা তোমাকে বলেছে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এবং একটি গ্যাস ওয়াই তৈরি করে, যা এবার এই অবধি বলে যদি থেমে যেত তাহলে তোমার কাছে প্রশ্নটা কঠিন হতো, কিন্তু তারপরের লাইনটা এই প্রশ্নটাকে একদম ইজি করে দিয়েছে। যা এক ধরনের অগ্নি নির্বাপক যন্ত্র। ভাই অগ্নি নির্বাপক যন্ত্র কার্বন মনোক্সাইড ব্যবহার হয় না, কি ব্যবহার করা হয়? ডেফিনেটলি কার্বন ডাইঅক্সাইড। প্রত্যেকটা অপশনে কিন্তু কার্বন ডাইঅক্সাইড রয়েছে, বাট কার্বন মনোক্সাইড তো হবে না, তার মানে 3 নম্বরটা হয়ে যাবে সঠিক। একটি বস্তুকে 15 সেন্টিমিটার দূরত্বে 10 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যে উত্তল আয়নার সামনে রাখা হয়, এর ইমেজ কোথায় গঠিত হবে এবং কি প্রকার হবে? কি বলেছে প্রথম আমি এই ধরনের প্রশ্ন অ্যাটেম্প করার ক্ষেত্রে তোমাদের অ্যাপ্রোচ কিভাবে বলেছি, প্রথমে দেখবো যে আয়নাটা কি, উত্তল নাকি অবতল। ডেফিনেটলি উত্তল আয়না বলেছে, তাহলে উত্তল আয়না মানে এরকম আঁকি। উত্তল আয়নার ক্ষেত্রে আমরা জানি যে ভিটা সবসময় ভিটা কি হয় পজিটিভ হয়, আর ইউটা কি হয় ডেফিনেটলি নেগেটিভ হয়, এবং ফোকাসটা কি হয় পজিটিভ হয়। তাহলে আমরা দেখি একটি বস্তুকে 15 সেন্টিমিটার দূরত্বে রেখেছি, তাহলে ইউ ইকুয়াল টু -15 সেন্টিমিটার, এফ ইকুয়াল টু +10 সেন্টিমিটার। তাহলে আমরা উত্তল দর্পণ যেহেতু বলেছে কি জানি 1/v প্লাস হচ্ছে 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে 1/v ইকুয়াল টু কি হবে 1/f মাইনাস 1/u ইজ ইকুয়াল টু দেখো 1/f মাইনাস 1/u। এবার মানগুলো বসাবো, একটু মানগুলো বসাই, মানগুলো বসালে কত হয় দেখো, তাহলে 1/v ইজ ইকুয়াল টু 1/f মানে 1/10, 1/10 প্লাস হচ্ছে দেখো 1/ কত হচ্ছে 15 হবে, তাই তো, প্লাস 1/15 হবে। নেক্সট দেখো তাহলে কি হবে, আচ্ছা এটা তো মাইনাস হয়ে গেল, ভিটা এ পাশে এলে ইউটা হচ্ছে মাইনাস। আচ্ছা 15 2 30, তাহলে 10 3 30, 15 2 30, 3 যুক্ত 2 5। তাহলে 1/v ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি 5/30 বা 5 6 30, অর্থাৎ v ইজ ইকুয়াল টু হচ্ছে 6। ক্লিয়ার হয়েছে? v ইজ ইকুয়াল টু কি হবে, v ইজ ইকুয়াল টু 6 হবে। এবং ডেফিনেটলি দেখো এখানে পজিটিভ হয়েছে, আর ভি পজিটিভ হওয়া মানে আমরা কি বলবো ভার্চুয়াল, কারণ ভার্চুয়াল ছাড়া কিন্তু এটা পজিটিভ হতে পারে না দর্পণের ক্ষেত্রে। নেগেটিভ হলে তখন এটা কি হবে রিয়েল হবে, কিন্তু পজিটিভ হয়েছে মানে ভার্চুয়াল। আচ্ছা এই সাইনগুলো প্রত্যেকে দেখবে, দেখো ইউ এখানে নেগেটিভ, তাহলে 1/f মাইনাস 1/u, আবার মাইনাসের জন্য এখানে পজিটিভ হয়ে গেছে। এটা নেগেটিভ করলে কিন্তু তোমার 30ও কিন্তু অ্যান্সার রয়েছে, বি কেয়ারফুল। রেলওয়ে কিন্তু এত বোকা না, তোমাকে টুক করে ছেড়ে দেবে, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু কেয়ারফুল হতে হবে তোমাদের, ঠিক আছে। চলো নেক্সট বলছে বিক্ষিপ্ত আলো। দেখো যে প্রশ্নটা তোমাদের বলেছিলাম সেই প্রশ্নটা এসেছে, বিক্ষিপ্ত আলোর রং বিক্ষিপ্ত কণার আকারের উপর নির্ভর করে, খুব সূক্ষ্ম কণা বিক্ষেপণে প্রধানত নীল রঙের আলো দেয়। তার কারণটা কি, নীল রঙের আলোর বিক্ষেপণ সব থেকে বেশি হয়। তো এই ছিল আজকে ক্লাসটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যারা স্পেশালি সোমনাথ স্যারের কাছে থেকে প্রস্তুতি নিতে চাও, দেখো এটাকে ব্যাচ প্রমোশন হিসাবে আমি দেখি না, কারণ ব্যাচ প্রমোশন সেটাকেই বলে যখন থেকে
10-15 মিনিট ধরে সেটাকে নিয়ে প্রমোশন করা হবে, যেটা বড় বড় বিভিন্ন ইনস্টিটিউট করে থাকে। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। যদি কেউ ব্যাচে ইনক্লুড হতে চাও, তোমার দাদার মতো, তোমার পাশের বাড়ির স্যারের মতো যখন তোমরা ব্যাগ নিয়ে টিউশন পড়তে যেতে, সেই রকম টাইপের ফিলিংস যদি তুমি নিতে চাও, বা একদম নিজের মতো করে যদি পড়াশোনা করতে চাও, দুটো ব্যাচ রয়েছে, সিম্পল দুটো ব্যাচ, অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, একদম হোম কোচিং সেন্টারের মতো তুমি কিন্তু সুবিধা পাবে। থ্যাংক ইউ প্রত্যেককে, সবাই খুব ভালো থেকো। যারা রেলওয়ে প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটা ভ্যাকেন্সি কিন্তু দিনের পর দিন বেরোচ্ছে। ডেফিনেটলি ভ্যাকেন্সি কম, আমরা চাইবো যে ভ্যাকেন্সিটা যেন ডেফিনেটলি বাড়ে, বিশেষ করে এনটিপিসি। কিন্তু তবুও তোমাদের পড়াশোনাটা চালিয়ে রাখতে হবে। আন্দোলন, শিক্ষা এবং পড়াশোনা তিনটেই দরকার। শুধু আন্দোলন করলে কি পরিস্থিতি হয় তা তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ। শিক্ষাই মানুষকে কিন্তু ওপরের দিকে নিয়ে যায়। দেখা হবে পরের একটি ক্লাসে। অবশ্যই তোমরা বাড়িতে পড়াশোনা করো, এনসিইআরটি পড়ো, দেখবে জীবনে উন্নতি হবে এবং অবশ্যই চাকরি পাবে। থ্যাংক ইউ প্রত্যেককে।